প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন, শুনছেন, চারদিকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। স্বৈরাচারকে বিদায় করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলতে হাজারো ছাত্র জনতার প্রাণ দিয়েছেন। পালিয়ে গেছে স্বৈরাচার। রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আজকের বাংলাদেশে এটি একটি বহুলভাবে ব্যবহৃত এবং জনপ্রিয় পরিভাষা। তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে আপনি যদি এক পলক ঢু মারেন, আপনার চোখে এমন অসংখ্য ভিডিও পড়বে যেখানে লেখা আছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। কেন রাষ্ট্র সংস্কার? আজকের অনুষ্ঠানের সেই বিষয় নিয়েই আলোচকদের সঙ্গে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন আলোচক। একজন হলেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আরেকজন ডাক্তার মারুফ মল্লিক। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান G9-এর সাধারণ সম্পাদক। তিনি কলামিস্ট এবং একজন লেখক। গত আওয়ামী শাসনের আমলে 3টি বিতর্কিত নির্বাচন নিয়ে তার একটি গবেষণা গ্রন্থ রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তিনি দীর্ঘদিন ধরে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে গেছেন সেটি উল্লেখযোগ্য। যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন তাকে গ্রেপ্তার করা হয়। তারিখটি ছিল 17 জুলাই। তিনি ছাত্র হত্যার পর যে গায়েবানা জানাজা হচ্ছিল বাইতুল মোকাররম মসজিদে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তি পান 6 আগস্ট স্বৈরাচার পতনের পর। আর রয়েছেন ডক্টর মারুফ মল্লিক। তিনি মূলত একজন গবেষক। উনি একটি অনলাইন নিউজ পোর্টাল চালান জার্মানি থেকে, যার নাম দ্য মিরর এশিয়া। ইনি এটি সম্পাদক। এবং যখন ছাত্র আন্দোলন তুঙ্গে, তখন এই পত্রিকায় প্রকাশিত রিপোর্টের কারণে তার ঢাকা প্রতিনিধি সাইদ খান গ্রেপ্তার হয়েছেন। এবং সম্ভবত ডক্টর মারুফ আপনার সাংবাদিকই একমাত্র যিনি এই আন্দোলন চলাকালীন আটক হয়েছেন এবং কারাগারে গিয়েছিলেন। আপনাদের দুজনকেই এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম ডাক্তার সায়ন্তের কাছে যাব। সরকার পতনের পর অনেকগুলি ঘটনা ঘটেছে, যে ঘটনাটি কিছু কিছু নজিরবিহীন ঘটনা রয়েছে। সরকার চলে যায়, সরকার প্রধান পালিয়ে যান, কিন্তু তার সবাই পালিয়ে গেল। এটি একটি অভাবনীয় ঘটনা। কেন এরকম ঘটল? আপনি যে প্রশ্ন করেছেন যে এই যে বাংলাদেশে অভাবনীয়, সারা পৃথিবীতে ঘটেনি এমন কিছু ঘটনা ঘটে গেল, তার মধ্যে এক হচ্ছে এই যে শেখ হাসিনা স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং গণহত্যার নায়ক, সে পালিয়ে গেল। এরকম পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু পৃথিবীতে রয়েছে। কিন্তু একটা দেশের গোটা পুলিশ বাহিনী, একদম সবচেয়ে নিচের যে কনস্টেবলটা, সে থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই পালিয়ে যায়, এ নজির কিন্তু পৃথিবীতে দ্বিতীয়টি পাবেন না। তার থেকেও বেশি যেটা আমি বলবো, একটা জাতীয় মসজিদ, মসজিদের ইমাম, খতিব, এরা তো সবার, তাদের পেছনে যারা মুসল্লিরা নামাজ পড়েন সেখানে দলমত তো দেখা হয় না, শ্রেণী দেখা হয় না, ইসলাম সে শিক্ষা দেয় না। একটা জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে যেতে হয়, কতটা অন্যায় অবিচারের সঙ্গে গোটা রাষ্ট্র ব্যবস্থা সংশ্লিষ্ট হয়ে পড়লে। এবং সরকারের বেশিরভাগ অংশ, তাদের প্রশাসনের লোকজন, তাদের পুলিশ এবং বিভিন্ন সাংবিধানিক পদে যারা আছে, বিচারক, সবাই পালিয়ে গেল। কারণ হচ্ছে গত 16 বছর ধরে তারা এমন একটা ফ্যাসিবাদী কায়দা এইখানে তৈরি করেছিল, সেটা করতে গিয়ে বিভিন্ন বাহিনীর এবং সাংবিধানিক পোস্টে যারা আছে প্রত্যেককে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। এবং এমনভাবে তাদেরকে করেছিল বিশেষ কৌশলে। এক হচ্ছে বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনার কথাই এদেশে আইন, সেটা প্রতিপালন করতে বাধ্য করবার জন্য প্রশাসনের এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, পুলিশ, এদের গুরুত্বপূর্ণ পদে যারা থাকতো তাদেরকে শেখ হাসিনা এবং তার সরকারের অন্য লোকদের মতোই দেদারসে দুর্নীতি করার সুযোগ করে দেয়া হয়েছে। দুর্নীতি সহ গুম, খুন, হত্যা, নানান রকমের অপকর্মে তাদের জড়িয়ে ফেলা হয়েছে, করে আবার তার রেকর্ড রেখেছে হাতে। কারণ যে দুর্বল, যে অপকর্মে সম্পৃক্ত হয়, তাকে দিয়ে কিন্তু নির্দেশ পালন করানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়।
সেই একটা বাজে কনসেপ্ট মাথায় রেখে তারা এই কাজগুলি করে অনেক লোকের প্রোফাইল, তাদের তথ্য প্রমাণ হাতে রেখে শুধু ওইখানে চাবি দিয়েছে, যা বলি তাই করবি, না করলে এগুলি আমার হাতে আছে। তার একটা এক্সাম্পল দিই আপনাকে। চিফ জাস্টিস ছিলেন বাংলাদেশে বিচারপতি সিনহাকে কিন্তু গোয়েন্দা রিপোর্ট, যাচাই বাছাই সমস্ত কিছু করে পদে বসানোর পরে যখন একটু মতভিন্নতা হলো একটা রায় নিয়ে যে সরকারের কথা মতোই সেসব করছে না, তখন তাকে ক্যান্সার বানিয়ে জোর করে বেঁধে প্লেনে তুলে পাঠিয়ে দিল এবং বলল কি ওনার দুর্নীতির খবর সরকারের আগেই জানা ছিল। ওই যে আগেই জানা ছিল মানে বিভিন্ন বাহিনীর কাছে এমন এমন সব রেকর্ড রাখতো তারা যে এরা চাইলেও আর সরতে পারতো না। তখন দেখো একদিকে এই সরকার একটা দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকার, যা খুশি তাই করছে, হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সম্পদের পাহাড় গড়ছে। সুতরাং আমাদের দ্বারা সে অন্যায়ভাবে রাতে ভোট করে বিনা ভোটে ক্ষমতায় থাকছে, দেন হোয়াই নট মি। একজন আলোচক বলছিলেন যে আসলে এই সরকারকে ফেসিবাদ বলতে চান না, বলতে চান মাফিয়া চক্র। না, মাফিয়া ফ্যাসিবাদের সবগুলোই তাদের বেলায় প্রযোজ্য। মাফিয়া তো বলাই হয়েছে আপনার যে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা। বিশেষ করে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন আল জাজিরা প্রচার করলো তখন থেকে কিন্তু এদের মাফিয়া, হাসিনা যে একটা মাফিয়া তন্ত্রের ধারক বাহক এবং তার প্রধান, এটা পরিচিতি পেয়েছে। কিন্তু বাংলাদেশে 16 বছর ধরে ফাইনালি তো সে গণহত্যার নায়ক। বাংলাদেশে এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে একসঙ্গে এত অল্প দিনে কোনো মুভমেন্টে এরকম হাজার হাজার মৃত্যু, চোখ নষ্ট হয়ে যাওয়া, বিকলাঙ্গ হওয়া, আহত হওয়া, এই ঘটনা আর ঘটেনি। ফলে এটা একেবারে নিশ্চিতভাবে যে কোনো ব্যাখ্যায়, যে কোনো ক্রাইটেরিয়ায় ফেলবেন, গণহত্যার বাইরে ফেলতে পারবেন না, সেটাও এসছে। কিন্তু যেভাবেই হোক তারা যেটা করেছে, গোটা রাষ্ট্র ব্যবস্থা নিজেদের করাতে নিয়েছে, তার উপরে সেই রাষ্ট্রের বুকে পা ফেলে নিজেরা দানব হয়েছে এবং একটি দানবিক সরকার যা যা করে তার একটিও বাদ দেয়নি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, এমনকি সংবাদ মাধ্যম। আজকে যে বিটিভিতে কথা বলছে, এই বিটিভিতে 16 বছর আমরা নিষিদ্ধ ছিলাম কেন? এই বিটিভি চালানোর জন্য আমার আপনার ট্যাক্সের টাকা তো আছে। আমি মনে করি যে এখনও যারা ভিন্ন মতের তারাও যেন বিটিভিতে আসতে পারে। আমরা এখানে ডিবেট করতে চাই একসঙ্গে বসে, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, নিষিদ্ধ করে রেখে না। তবে এখানে একটা তবে আছে, যারা এই গণহত্যার পক্ষে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে 16 বছর অসংখ্য গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের দোষর ছিল, তাদেরকে আমি বিচার না করে কোনোভাবে ছাড় দিতে রাজি নই। আমি এই প্রসঙ্গেই ডক্টর মারুফ মল্লিকের কাছে যাব। আপনি বাইরে থাকা সত্ত্বেও আমরা জানি যে আপনি আন্দোলনকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছেন, লক্ষ্য রেখেছেন। যেহেতু আপনি একটা মিডিয়া হাউস চালাতেন, স্বাভাবিক কারণে আপনার ইনফরমেশন ছিল। সাম্প্রতিককালে অনেক কথা এসছে যে ডক্টর সায়ন্ত সাগর যেটা বললেন, তবে বলে উনি একটা কথা বলেছেন যে আমরা কাদেরকে সাথে কথা বলবো, এর মানে পুনর্বাসনের একটা প্রসঙ্গ এসছে। হ্যাঁ, কেউ কেউ পুনর্বাসন চান বা পুনর্বাসন চান না, কিন্তু ছাত্ররা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে বিচার আগে পুনর্বাসন নয়। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ সর্দার ফরিদ ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যিনি আছেন বাংলাদেশের টক শোর তারকা কথক আমি বলবো সায়ন্ত সাখাওয়াত ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, বিটিভির দর্শক যারা আছেন, এবং সায়ন্তদার মতো আজকে আমারও প্রথম অনুষ্ঠান বিটিভিতে, বুঝতেই পারছেন আমি কিছুটা রোমাঞ্চিত। তো আমি আপনার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে পুনর্বাসনের প্রশ্নটা আছে। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, ভিন্নমত এবং ফেসিবাদ কিন্তু এক জিনিস না। আমরা ভিন্নমতকে গ্রহণ করব সেটা অবশ্যই, কিন্তু যারা ফেসিবাদের এনাবলার ছিল, যারা ফেসিবাদকে প্রতিষ্ঠায় সহায়তা করেছে বাংলাদেশে নানা ভাবে এবং ফেসিবাদের পক্ষে কথা বলেছেন, এই গুম, হত্যা, নির্যাতন, সায়ন্তদা নিজেই কারাগারে গিয়েছিলেন, আমরা তখন দেখেছি যে তাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হলো রাজপথ থেকে, এবং তাদের সেই আটক অবস্থাকে এক ধরনের লোকজন কিন্তু জায়েজ করার জন্য নানা ধরনের কথা বললেন, তারা গণমাধ্যমে কথা বললেন, তারা পত্রিকায় কথা বললেন, টেলিভিশনে কথা বললেন, বা একটা গণসম্মতি উৎপাদনের চেষ্টা করলেন মানুষজনের মধ্যে। এরকম যারা আছেন
তাদের তো আসলে কথা বলার সুযোগ সীমিত, কারণ তাদেরকে তো বিচারের মুখোমুখি হতে হবে। আপনি এখন সরাসরি ফেসিবাদের পক্ষে যারা ফেসিবাদ কায়েম করেছিল, সায়ন্তদা যেটা বলছিলেন যে পুলিশ বাহিনী আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে, আমাদের আমলাতন্ত্র আছে, আমাদের রাজনীতিবিদরা আছেন, এবং আমাদের গণমাধ্যমেরও একাংশ কিন্তু এইভাবে ফেসিবাদের পক্ষে কাজ করেছেন। আরেকটা অংশ আছে যারা হচ্ছে পরোক্ষভাবে কাজ করেছেন ফেসিবাদের পক্ষে। তো আমরা যদি একটি ইতিহাসের দিকে তাকাই, ফেসিবাদের যে শুরু হয়েছিল মূলত নিকট অতীতে, আমাদের যে দুইটা দেশ আমাদের সামনে উদাহরণ, একটা হচ্ছে জার্মানি আর একটা হচ্ছে ইতালি, সেইখানে কিন্তু ফেসিবাদের পক্ষে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত পার পান নাই, তাদেরকে কিন্তু নানাভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছে। কারণ আপনি তো গণহত্যাকে সমর্থন করছেন, আপনি ইমপ্রিজনমেন্টকে সমর্থন করছেন, আপনি বাক স্বাধীনতাকে আটকে দিচ্ছেন। এদেরকে তো আসলে ডাকা, এদেরকে নিয়ে কথা বলার সুযোগ দেওয়া মানে কিন্তু ভিন্ন মত না। ভিন্ন মতটা হচ্ছে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, আপনি মানবাধিকারের পক্ষে কথা বলছেন, আপনি স্বৈরাচার নির্যাতনের বিপক্ষে কথা বলছেন, সেখানে আপনার সঙ্গে হয়তো বা আর্গুমেন্ট হবে, যুক্তিতর্ক হবে, আপনি বলছেন এটা ভালো, আমি বলবো না এটা ভালো না, এটা ভিন্ন মত। এই জন্য আমি বলবো যে আমরা ভিন্ন মতকে গ্রহণ করব, কিন্তু ভিন্ন মত গ্রহণ করা মানে এই না যে ফেসিবাদের পক্ষে যারা সরাসরি চিহ্নিত হয়েছেন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত, কারণ তারা তো বিচারের কাঠগড়ায় থাকবেন, তারা কথা বলবেন কিভাবে। তাই আমি মনে করি যে ওরা যেটা বলছে যে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কাউকেই কথা বলতে দিব না, এই জায়গায় আমি একটু কিঞ্চিত দ্বিমত পোষণ করব, কারণ যারা আসলে বিচারের মুখোমুখি হবেন তাদের কথা বলার কোনো সুযোগই থাকবে না ভবিষ্যতে। কারণ কথাটা বলেছে না, এখানে তো আপনি ফেসিবাদকে পুনর্বাসনের সুযোগ নাই, এটাই বলেছে যে বিচারের আগে কারো কোনো পুনর্বাসন করা হবে না। হ্যাঁ, উনারা হয়তো বা এইভাবে বলতে চাইছেন যে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, বা ধরেন যে এক ধরনের আমি বলবো যে রেকটিফাই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, ওইখানে যারা অপরাধী বলে চিহ্নিত হবেন তাদের তো আর কথা বলার সুযোগ থাকবে না, কিন্তু ওইখান থেকে যারা ধরেন যে হবেন, পরিষ্কার হয়ে বের হয়ে আসবেন, আমি বলবো তারা কথা বলার সুযোগ পাবেন। বিষয়টা তো এইরকম, তো ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় আমি যেটা একটু বলতে চাইছিলাম এই অনুষ্ঠানে, যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা বিপ্লব দেখেছি। আপনার নিকট অতীতে তো ইরানের সবচেয়ে বড় বিপ্লব হয়েছে, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন অনেক আগে দেখেছি, রাশিয়াতে বিপ্লব হয়েছে, বা ধরেন 90-এর দশকে এই ইস্ট ইউরোপিয়ান দেশগুলিতে বিপ্লব হয়েছে, রোমানিয়া বা জর্জিয়া এইগুলো দেশগুলিতে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে কি, ফেসিবাদের তো স্তাবক থাকে। 1900 সেই যখন জার্মানিতে হিটলার ছিলেন, আমাদের যে ফ্রাইবুর্গ ইউনিভার্সিটির বিখ্যাত যে ওরা তো ভিসি বলে না, ওই প্রেসিডেন্ট বলে, তো ওদের যে ভিসি ছিল যে বিখ্যাত দার্শনিক হাইডেগার কিন্তু কিছুটা বলা হয় যে উনি নাৎসিবাদের পক্ষে কথা বলেছিলেন। তাকেও কিন্তু পরবর্তীতে যখন হিটলারের পতন হলো এবং মিত্রশক্তি যখন জার্মানিকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনলেন, হাইডেগারকে কিন্তু সেই পথ ছেড়ে চলে যেতে হয়েছিল। আপনি দেখেন চিন্তার জগতে আপনি যদি অস্তিত্ববাদের এইসব নিয়ে যদি কথা বলেন, হাইডেগারকে কিন্তু বাদ দিতে পারবেন না, তাকে অসম্ভব একজন জনপ্রিয় ফিলোসফার উনি, কন্টেম্পোরারি, এরপরেও তাকে সরে যেতে হয়েছে। এরপরেও কিন্তু উনাকে আমি যতটুকু জানি সরে যেতে হয়েছিল। আমি এই জন্য উদাহরণটা দিচ্ছি যে এই যে আলাপটা উঠেছে ভিন্ন মত, পুনর্বাসন, এখানে যে বা যারা জড়িত ছিলেন তাদের বিষয়ে আসলে আমরা যদি কোনো ধরনের শৈথিল্য দেখাই বা একটু সফট হই, সেটা কিন্তু আসলে ফেসিবাদের পুনর্বাসনেরই সুযোগ করে দিবে। আর আমি শেষ করছি এই পর্যায়ে যে বাংলাদেশে একটা বিস্ময়কর বিষয় দেখলাম যে পৃথিবীর অন্যান্য দেশের শাসকের পতন হয়, আপনার ফেসিবাদের পতন হয়, কিন্তু গণমাধ্যমের পতন হয় এটা কিন্তু আমরা এই প্রসঙ্গেই কথা বলবো। সেটা হলো ডক্টর সায়ন্ত, আপনি বলছিলেন মিডিয়া প্রসঙ্গে, সেই একই কথা বলতে হয় যে সাংবাদিকরাও পালিয়ে যায়, এটা বোধহয় বাংলাদেশে নয়, বিশ্বে বোধহয় নজিরবিহীন ঘটনা। আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? এটা আছে, ওই বিষয়ে বলার আগে আমি ওই যে ফ্যাসিবাদের পতনের পর তাদের পুনর্বাসন যেটা, সে বিষয়ে একটু বলে নিই। 1971 সনে আমরা যখন যুদ্ধের মাধ্যমে স্বাধীন হলাম, আমাদের সামনে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল একটা গণতান্ত্রিক, আধুনিক, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা নতুন দেশ পাওয়ার। সেখানে আমরা কিছুটা হলে হোঁচট খেয়েছি। 1990 সনে স্বৈরাচারের পতন যখন হয়, তারপরে আবার বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা নতুন বাংলাদেশ হবে, এই সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখানেও আমরা হোঁচট খেয়েছি। এই 16 বছর ফ্যাসিবাদের জাতাকলে থেকে
সেখান থেকে উত্তরণের জন্য এত গুম খুনের শিকার হয়ে সর্বশেষ একটা গণহত্যার শিকারে পরিণত করলো ছাত্রদেরকে, জনতাকে, রাজনৈতিক নেতাকর্মীদের যে সরকার, তাদের পতনের পরে আমরা যদি কোনো রকম ছাড় দেই তাহলে এখানেও আমরা হোঁচট খাবো। সুতরাং সেই সুযোগ আর নেই। 1971 সনে যারা পরাজিত ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, নিশ্চয়ই তাদের একটা ন্যারেটিভ ছিল, তাদের কিছু লজিক তাদের পক্ষে নিশ্চয়ই ছিল যে অখণ্ড পাকিস্তান চায়, বাংলাদেশ স্বাধীন হলে ইন্ডিয়ার পেটে ঢুকে যাবে, এটা হতে দিতে চায় না, সেজন্য ছিল, এরকম অনেক কথাই তাদের বলবার আছে। আমরা কি 1971-এর পরে সেটি অ্যালাউ করেছি তাদের, বা করা উচিত ছিল, বা এখনো কি আমরা দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কেন তারা ছিল সেটাকে আমরা অ্যালাউ করেছি বা করতাম না? ঠিক একইভাবে এই ফ্যাসিবাদের পক্ষে যারা যুক্তি দিতে আসবে সেটা অ্যালাউ করা যাবে না। এই ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছিল মিডিয়া। বাংলাদেশের মিডিয়া হাউসগুলো হাতে গোনা দুই একটা একটু চেষ্টা করেছে, এর বাইরে বেশিরভাগ মিডিয়া এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা ছিল তারা এই ফ্যাসিবাদের দোসর হয়ে, তাদের লাঠিয়াল হয়ে, তাদের মাস্তান হয়ে যা যা করণীয় সব করেছে। ওই প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে যেত, দেখলেই মনে হতো আমি একদল ফুটফিটে সুন্দর সাংবাদিক দেখছি, যাদের কাজই হচ্ছে প্রধানমন্ত্রীর মনোরঞ্জন করবার জন্য যাওয়া, যে তাকে একটু মনোরঞ্জন করে, তাকে একটু হাসানো, নিজে একটু হাসা এবং কিছু সুবিধা প্রাপ্তি নিয়ে ঘরে ফিরে আসা। এর বাইরে এটাকে সাংবাদিকতা বলে না। একটা কথা, আপনি নিজে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, আপনি সাংবাদিকতা করেন, আমি এক সময় সাংবাদিকতা করেছি, আমাদের মধ্যে একটা কথা প্রায়ই হতো, হয় দালালি করেন না হলে সাংবাদিকতা করেন। সাংবাদিকতা করতে চাইলে দালালি ছাড়েন, আর দালালি করতে চাইলে পেশাদার দালাল হন, সাংবাদিকতা ছাড়েন। বাংলাদেশে গত 16 বছর দালালি করা সাংবাদিকই হয়ে গেছিল মানে অনেকে, তার মধ্যে কিছু আবার এই দালালেরও উপরে ওঠে নিজেই ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, তার ফলে তাদেরকে পালাতে হয়েছে। কিন্তু এখন একটা সংকট সামনে আছে। এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের পরিসর ছোট, তাদের একসঙ্গে 16 বছরের অনেক জঞ্জাল সরাতে হচ্ছে, সেটা সত্য, এটা মেনে নিয়েও বলছি। সংবাদ মাধ্যম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই সংবাদ মাধ্যমে যদি ফ্যাসিবাদের দোসর, তাদের দালাল, তাদের লাঠিয়াল, তাদের মাস্তান, তাদের অনুগত সেই বাহিনী এখনও ঘাপটি মেরে যারা আছে, কেউ পদত্যাগ করেছে খুব সামান্য গুটি কয়েক, বেশিরভাগে পদে আছে ঘাপটি মেরে আছে, তারা হয়তো এখন আগের মতো নির্দেশ দিচ্ছে না, তারা অপেক্ষা করছে। পরিস্থিতি একটু অন্যরকম হলে এই যে দ্রব্যমূল্য, এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে মানুষের চাহিদা, এটা তৃতীয় বিশ্বের বাংলাদেশের মতো দেশে মিট করা একটু কঠিন। তারপরে 16 বছরের জঞ্জাল এবং টাকা পাচার করে, ঋণগ্রস্ত করে দেশটাকে দুর্দশাগ্রস্ত করে গেছে। সেইখানে এই সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতাগুলো সামনে এনে আবার যদি কিন্তু এবং দিয়ে তারা আবার শেখ হাসিনার সরকারকে, ফ্যাসিবাদকে উপস্থাপনের চেষ্টাটা করবে, এটা আমার ধারণা, কারণ তাদের ক্যারেক্টার বহু বছর ধরে জানি। সেই জন্য এই সরকার যদি নিজেরা সত্যি সত্যি যে সংস্কার চায়, যে নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, অথবা পুরনো ফ্যাসিবাদ জাতের পুনর্বাসিত হতে না পারে, সেটি নিশ্চিত করতে হলে অবশ্যই সংবাদ মাধ্যমকে যেভাবে চলা উচিত, একটি আধুনিক সংবাদ মাধ্যম একটা দেশে তেমন হয়। এবং সেখানে অনেকে বলেন আগে আওয়ামী লীগ ছিল, তাদের লোকজন ফ্যাসিবাদ ছিল, এখন তো পট পরিবর্তন হয়েছে, এখন সব বিএনপি জামাত বা এরা দখল করে নেবে, সেটিও আমি চাই না। আমি যে প্রত্যেক হাউজে পেশাদার সাংবাদিক আছে যারা যোগ্য এবং পেশাদারিত্বের সঙ্গে চালাতে চায়, সে যে মতেরই হোক, তাকে সামনে দেয়া হোক, সে যাতে সংবাদ মাধ্যমগুলোকে পেশাদারিত্বের সঙ্গে, যোগ্যতার সঙ্গে, মেধা দিয়ে দেশের পক্ষে চালাতে পারে। তাতে করে অটোমেটিকগুলো বিভিন্ন দলীয় পরিচয় যারা আসবে অযোগ্য হলেও শুধু চামচামি করে, শুধু তেল মেখে, শুধু দালালি করে করতে চায়, তারা এমনি কোণঠাসা হয়ে যাবে, সরে যাবে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন 11 সেপ্টেম্বর থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডক্টর সায়ন্ত স্বাগতের সঙ্গে। আমরা মিডিয়া প্রসঙ্গে একটু কথা বলতেছিলেন আপনি, যে বিষয়টা মাহবুজা নামের প্রসঙ্গে এসেছিল। আমরা মাঝখানে বিরতির সময় কথা বলতেছিলাম যে উনি কিছু কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর। কিছু সাংবাদিকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এইখানে ধরেন আমি আমার বিরতির আগে বলেছি যে সাংবাদিকরা দালাল হিসেবে পরিচিতি পেয়েছে, ফ্যাসিবাদের দোষর না, শুধু নিজেরাই ফ্যাসিবাদ হয়ে উঠেছিল এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে অবশ্যই বিচারিক ব্যবস্থায় তাদেরকে আনতে হবে এবং তাদের বিচার করতে হবে। কিন্তু কারো কারো এরকম আছে, ধরেন সরাসরি ফৌজদারি অপরাধ করে নাই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে 16 বছর অনেক পিছিয়ে দিয়েছে এবং তাদের সহযোগিতা, সমর্থন এবং তাদের যে কর্মকাণ্ড, তার ফলে হাসিনা ফ্যাসিবাদ হিসেবে আরও বেশি বড় ফ্যাসিবাদ হওয়ার সুযোগ পেয়েছে। তাদের সহযোগিতা ছিল, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা অন্তত তাদের বিরুদ্ধে নিতে হবে, যে তারা যেন যে প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওইখানে পেশাদার সাংবাদিকদের সাপ্রেস করে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য করেছেন, নিজেরা টকশোতে এসে কথা বলেছেন, নিজে সঞ্চালক হয়ে টকশোকে ডাইভার্ট করেছেন ফ্যাসিবাদের পক্ষে, নিজে টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্রের থেকে ওইটাকে ফ্যাসিবাদের টুলস হিসেবে ব্যবহার করতে বাধ্য করেছেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচার বিভিন্ন রকম হয়। যে ফৌজদারি অপরাধ করেছে তার বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি আইনে মামলা হবে এবং তার শাস্তির বিধান করতে হবে। আমরা এখন যাচ্ছি ডক্টর মারুফ মল্লিকের কাছে। আমরা জানি আপনি মিডিয়া নিয়ে পড়ানো, জি, মিডিয়ার গতি প্রকৃতিগুলো আপনি জানেন। আমাদের দেশের এই যে কেউ বলে দলীয়, কেউ বলে দলদাস মিডিয়া, এটা কিভাবে হলো, কেন হলো? এটা তো ধরেন আমাদের দেশে গণমাধ্যমের যে অধপতন, এটা আপনি নিকট অতীতে বিশ্বের অন্য কোনো দেশে দেখতে পাবেন বলে আমার মনে হয় না। ধরেন আপনার যখন ফেসিবাদ আছে বা এক ধরনের স্বৈরতন্ত্র থাকে, ওই সময় আপনাকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য পালিয়ে থাকতে হয়, পালিয়ে যেতে হয়, সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য। মানে কি, আপনি গণমাধ্যমের কর্মী হিসাবে কাজ করছেন, আপনি বিহাইন্ড দ্য সিন যে দৃশ্যগুলো আছে গণমাধ্যমের, যেগুলো আসা উচিত, এই স্বৈরাচারের গল্পগুলা বা ফেসিবাদের যে ঘটনাগুলো, যে ধরেন আমাদের আয়নাঘর ছিল, গুমের গল্প, এগুলো আপনি লিখে পালিয়ে যাবেন, সেটা কিন্তু কোনো সমস্যা না। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে আপনি পালিয়ে যাচ্ছেন, সেটি বড় কেন? কারণ ফেসিবাদের দোষর হিসেবে। এটা কিন্তু খুবই বিস্ময়কর একটা ঘটনা। আমি বলবো যে এইভাবে আমাদের তো দেশে এখন আমরা তো কথা বলতে পারছি, বাংলাদেশ মানে অনেকে বলছে যে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কিন্তু আমাদের ভৌগোলিক স্বাধীনতা না, এই স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা আমি রাজপথে মুক্তভাবে ঘুরতে পারার স্বাধীনতা, আপনার সঙ্গে আমার দেখা করার স্বাধীনতা, এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। তো এই অবস্থায় তারা কেন পালিয়ে যাচ্ছে? এটা আমি মনে করি যে আপনি যে কথাটা বললেন, আমরা মিডিয়া পলিটিক্সে একটা জিনিস পড়াই, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালিজম। মানে আমাদের এই গণমাধ্যম ফেসিবাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সায়ন্তদা যেটা বলছিলেন যে ফেসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য যে গণসম্মতি উৎপাদনের যে প্রক্রিয়া, একটা যে ইন্টেলেকচুয়াল প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের এই গণমাধ্যম নগ্নভাবে ভূমিকা পালন করেছে, যেই কারণে কিন্তু আপনি দেখবেন যে এখন তাদেরকে পালিয়ে থাকতে হচ্ছে। এখন আমরা যদি এখনও দেখি আমাদের গণমাধ্যমকে সেই অবস্থা থেকে ফিরে এসেছে, আমার কিন্তু পুরোপুরি মনে হচ্ছে না। তারা স্বাধীনতা ভোগ করছে বটে, কিন্তু গণমাধ্যমের প্রকৃত যে দায়িত্ব, প্রকৃত যে ধরেন অবস্থান, সেটা কিন্তু পালন করছে না। একটা জিনিস কি, ধরেন আমি লেখালেখি করি, আমি বই লিখেছি, আমি কলাম লিখি, সায়ন্তদা লিখেন, আপনিও গণমাধ্যমে কাজ করেন, আমাদের রাজনৈতিক অবস্থান একটা নিশ্চয়ই আছে। আমরা কেউই রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে না। আমাদের লেখায় হয়তো বা ধরেন কোনো না কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি যখন গণমাধ্যমের কাজগুলো করবেন, কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু নৈবর্তিক অবস্থান থেকে কাজ করতে হয়। কারণ আপনার তো অডিয়েন্সের কাছে যেতে হবে, আপনার তো পাঠকের কাছে যেতে হবে। এখন আপনার লেখায় যদি কট্টর রাজনৈতিক অবস্থান থাকে, আপনি যেই দলকে সমর্থন করেন ওই দলের সমর্থকরাও কিন্তু আপনার লেখা পড়বে না। কারণ আপনার দলের সমর্থকরাও চায় যে আপনার দলের ভুল ভ্রান্তি কি, ত্রুটিগুলো কি, সেগুলো আপনি ধরিয়ে দিবেন একজন লেখক হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে। এখন যদি আমাদের গণমাধ্যমের দিকে তাকাই, দেখবেন বাংলাদেশে গণমাধ্যমে এখন বিএনপিকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। সবাই একটা কথা বলার চেষ্টা করছে, আগের বিএনপি হলে কিন্তু ভালো করবে না। আগে বিএনপি কি করেছে?
আপনি বিএনপি, আমরা 2টা টার্ম দেখেছি, আমার যে বয়স, আমি 91 সালে একবার দেখেছি বিএনপি ক্ষমতায় এসেছিল, 2001 সালে জোটের মাধ্যমে এসেছিল। ওই আমলে কি এমন কোনো বড় দুর্নীতি হয়েছে যে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, খালেদা জিয়ার কোনো পিয়ন বা তার কোনো ইপিএস ডিপিএস, তার কোনো ব্যক্তিগত কর্মকর্তা 4 কোটি টাকার মালিক হয়েছে? এই সরকার প্রমাণ করতে পেরেছে। তারা তো 3 টার্ম ক্ষমতায় ছিল। আমরা হাওয়া ভবন নিয়ে অনেক আয়নাঘর হয়েছে, এবং আমরা হাওয়া ভবনের অনেক আমরা বিবরণ পড়েছি যখন জোট সরকার ক্ষমতায় ছিল। হাওয়া ভবনের একটা দুর্নীতির কথা কি এই সরকার প্রমাণ করতে পেরেছে? আমরা তো জানতে চাই। আমরা বলছি যে আপনারা ক্ষমতায় ছিলেন, যদি হাওয়া ভবন দুর্নীতি করে থাকে, বিএনপি দুর্নীতি করে থাকে, ওগুলো নিয়ে আসেন প্রকাশ্যে, তাহলে তো বিএনপি সংশোধিত হওয়ার সুযোগ পাবে। এই যে আমাদের যে একটা ফেসিবাদ পালিয়ে গেল, ফেসিবাদের গল্পগুলো কোথায়? আমরা তো গণমাধ্যমে ফেসিবাদের গল্পগুলো দেখছি না। আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে কিন্তু কিছু দুর্নীতিবাজ আমলা রাজনীতিবিদদের সংবাদ দেখছিলাম, আসছিল, কিছু পুলিশের এসেছে, আমলাতন্ত্রে এসেছে। এখন দেখবেন গণমাধ্যম থেকে কিন্তু শেখ হাসিনার দুর্নীতির গল্প উধাও, লেখা হচ্ছে না। এখন ওই যে আপনি যেটা বললেন যে একটা বিখ্যাত ইংরেজি দৈনিকের সম্পাদক বলেছিলেন ওই সময় আমরা অনেক কিছুই জানতাম, লিখতে পারছিলাম না। এখন লিখেন, এখন তো আপনাকে কেউ বাধা দিচ্ছে না, এখন তো গণতান্ত্রিক পরিবেশ। আপনার নিরাপত্তার দায়িত্ব হয়তোবা ঠিক আছে, আমরা একটা বৈপ্লবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা শক্ত না, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে, আমাদের আমলাতন্ত্রকে পুনর্গঠন করতে হবে, নানা কাজ করতে হবে। তো এই অবস্থায় আপনারা এখন লিখেন। আমি তো উদাত্ত আহ্বান জানাবো গণমাধ্যমের প্রতি, আপনারা যে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে লেখেন, শুধু বিএনপির ভুলভ্রান্তি নিয়ে পড়ে থাকলে হবে না। বিএনপি কি ক্ষমতায় আসবে এমন দিব্যি কেউ দিয়েছে? দেয় নেই তো। আমরা চাই একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। এই নির্বাচনে দেশের মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। আমরা চাই মানুষের, আপনি যে ভোটটা দিতে পারেন নাই গত 3 বছর ধরে, সায়ন্তদা দিতে পারেনি। আমি আসলে সত্যি কথা বলতে এই প্রসঙ্গে আসবো, সেটা হলো এই আপনাদের দুজনের আলোচনার মাধ্যমে যে জিনিসটা ফুটে উঠেছে সেটি হলো যে নানান জায়গায় সংস্কারের প্রয়োজন। জি জি, এখানে নানান ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, আমলাতন্ত্রের বলা হচ্ছে, পুলিশ বলা হচ্ছে। আমরা এখানে একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রাজনৈতিক দলগুলোর কি সংস্কার প্রয়োজন? ডক্টর সায়ন্ত শাখাওয়াত। আসলে সমস্ত সংস্কারের মূলে যে সংস্কারটা দরকার সেটা হচ্ছে আমাদের মগজের সংস্কার দরকার। বাংলাদেশের রাজনৈতিক দল বলেন, তাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক যদি চলে তাহলে অনেক দলেরই চমৎকার গঠনতন্ত্র আছে, কিন্তু যারা এটি ইমপ্লিমেন্ট করবেন তাদের মগজের সংস্কারটা নাই। ফলে পুস্তকে লেখা আছে একরকম আর প্রতিপালন হচ্ছে অন্যরকম। রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ দলের বেলায় এই অবস্থা। রাষ্ট্রে সংস্কার এখন খুব আলোচনা হচ্ছে। আমার ভয় লাগে মাঝে মাঝে যে সংস্কার না একসময় ঠাট্টার শব্দতে পরিণত হয়, চেতনার মতো। চেতনা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা চমৎকার একটা বিষয়, এর প্রতি শ্রদ্ধা না থাকার কোনো কারণ ছিল না, কিন্তু এটার অপব্যবহার করতে করতে চেতনা একটা গালিতে পরিণত করেছে। মানে ঠাট্টা মস্করা করে গালি দিত যে রাখ তোর চেতনা। ঠিক একইভাবে 2006 সালে 1/11 যখন আসছে তখন এই দলগুলোর মধ্যে সংস্কারপন্থী বলে একটা গ্রুপ হয়ে গেল। সরকারের সংস্কারের যে এজেন্ডা সেটা মিলে একসময় ওই সংস্কার শব্দটা কেমন যেন একটু গালি মনে হতো, ঠাট্টা মস্করা। ঠিক এখন এটার অতি ব্যবহারে বা যত্রতত্র এটা করতে গিয়ে যেন আমরা আবার হাস্যরসে পরিণত না হই, সেটাও এই বর্তমান সরকারে যারা আছে তাদের মাথায় রাখতে হবে। দলগুলো তাদের সংস্কার করুক। আইন যে আছে, নির্বাচন কমিশনে যে আইন আছে সেই আইন দিয়ে একটা ভালো নির্বাচন করা কিন্তু খুব অসম্ভব না, যদি ওইখানে যে লোকটা বসবে, যারা দায়িত্ব নিবে, তাদের মগজের সংস্কার থাকে। তারা যদি তার বিবেক বন্ধক রেখে, মগজের সার্বভৌমত্ব বন্ধক রেখে সে যদি চেয়ারে বসে, তাহলে ভালো নির্বাচন। মগজের সংস্কারটা তাহলে মগজের সংস্কার হয় এইভাবে যে কেউ যদি যেই বিধিবিধান আছে সেই বিধিবিধান মতো না চলে তাহলে সে শাস্তির আওতায় আসে। মানুষকে একটু ভয় থাকতে হয়। এমনকি যে আমরা ধর্মকর্ম করি, ওইখানেও যদি মৃত্যুর পরে শাস্তির বিধানটা না থাকতো, অনেকেই কিন্তু এত সহজে ধর্মকর্ম করতে বলে আমার বিশ্বাস হয় না। ফলে একটা শাস্তির ভয়ও থাকতে হয়। শিক্ষা দিয়ে, মানবিকতা দিয়ে, তার প্র্যাকটিক্যালি অনেক কিছু দিয়ে তার ভেতরের যে পরিবর্তনটা দরকার, সততা আনা দরকার, সেটার পাশাপাশি আইনের প্রয়োগ তাকে একটা
ভয়ও তৈরি করে যে আমি যদি আমার মগজের সংস্কার না নিই, এইভাবে যদি না চলি, মানসিকতার পরিবর্তন না করি, আমাকে শাস্তির আওতায় আসতে হবে। এই শাস্তির আওতায় আসার যে বিষয়টা, এটা 16 বছরে এই দেশ থেকে উধাও হয়ে গেছে। অনেকে 16 বছর বলতে এটা বলেন যে এর আগে কি স্বর্গ ছিল এই দেশ? ছিল না। 53 বছরেই একটু একটু করে জঞ্জাল জমা হয়েছে, কিন্তু সেটাকে সমাধানযোগ্য ছিল। 16 বছরে যা করেছে সেটা সমাধানের ধারে কাছেও রাখে না। আজকে দেখেন এই যে কথা উঠছে যে বাধ্যতামূলক অবসর কিংবা কাউকে কেউ পদত্যাগ করছে তার মধ্যে সমাধান করছে, এটা হয় না। যে অপরাধ করেছে শাস্তির আওতায় আনতে হবে। এই যে নেতাদের বা দুর্বৃত্তদের বা এই খুনিদের গ্রেফতার এত স্লো কেন? এত লোক পালিয়ে আছে দেশে, আমরা এত আধুনিক ডিভাইস আছে, আমাদের তো সব কথায় আড়ি পাতা হতো। যেখানে থাকতাম বলতো মাটির নিচে গেলে সেখান থেকে বের করে এনে গ্রেফতার করবে। কোথায় গেল সেই ডিভাইস? কোথায় গেল আমার সেই পুলিশ? কোথায় গেল? সব পুলিশ পালিয়ে আছে, সুতরাং সেটা পারছে না, বলতেছে পুলিশ দায়িত্ব পালন করছে না, সংখ্যায় কমে গেছে। তাহলে সংখ্যা বাড়ান। বিশেষ বিসিএস নিয়ে আপনার সবচেয়ে বেশি দরকার এখন পুলিশকে একটি মানবিক পুলিশিং চালু করা, একটা ন্যায়পরায়ণ পুলিশ বাহিনী তৈরি করা। এটাকে সংস্কার খুব জরুরি রাষ্ট্র চালাতে হলে। সেইখানে আরও অনেক আছে। আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস পুলিশ বা যেই জায়গায় দরকার চালু করেন, তাদেরকে ট্রেনিং দিয়ে অন্তত 6 মাস 1 বছরের মধ্যে পুলিশ বাহিনীকে রিফর্ম করার কি করবেন করে ফেলেন। এবং নির্বাচনের আগে অবশ্যই, এখন হাজার হাজার পুলিশ পালিয়ে আছে, বলেছিল না 2 সপ্তাহের মধ্যে যে না আসবে তারা ধরে নেওয়া হবে, চাকরিতে তারা যোগদান করছেন এবং চাকরি নাই বলে চাকরিচ্যুত বলে গণ্য হবে। সেই বিবেচনায় আপনি জানেন এখন কত হাজার পুলিশ এখনো অনুপস্থিত। তার মানে তারা ফ্যাসিবাদের হয়ে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের এই চাকরিতে ফিরিয়ে নেওয়ার তো সুযোগই নাই, বিচারের আওতায় আনতে হবে। তাহলে ভ্যাকুম পূরণ করবেন কি দিয়া? আবার তাদের সহযোগী যারা ছিল, যখন এরা এখন বাহিনীতে আছে, রং বদলেছে, সুর বদলেছে, তাদেরকেও আপনি আগের মতো দায়িত্ব দিতে পারবেন না। তাহলে পুলিশ বাহিনী বাড়াতে হবে। আপনি বিশেষ বিসিএস নেন এবং নতুন পুলিশ নতুনভাবে, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনীতি, বিচার বিভাগ সহ সমস্ত জায়গায় সংস্কার যেটা আছে সেটা করতে হবে, কিন্তু সেটা একটু দীর্ঘমেয়াদী। ইমিডিয়েটলি হলো বিচারটা দরকার, যাতে এক্সাম্পল তৈরি হয় যে অন্যায় করে পার পাওয়া এদেশে আর যাবে না। ডক্টর মারুফ মল্লিক রয়েছে। ডক্টর মারুফ মল্লিক, জি, সংস্কার প্রশ্নে যে কথাটা প্রথম আসে সেটি হলো ভোটাধিকার। কেউ কেউ বলেন যে ভোটের অধিকার যদি বাস্তবায়ন করা যায় তাহলে অনেক কিছুর সমাধান হবে। জি, আপনার কি মনে হয়? না, সেটা তো অবশ্যই। আপনার যদি ভোটাধিকার থাকে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে যদি একটা সরকার থাকে, তাহলে কি আপনার এক ধরনের শান্ততা, যেটা বলেন ভয় মানে কি জবাবদিহিতার ভয়। কারণ আপনাকে তো একটা নির্দিষ্ট সময়ের পরে জনগণের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। সেই যে জনগণের সামনে কথা বলার ভয়, উত্তর দেওয়ার ভয়, সেটার কিন্তু সবচেয়ে বড় একটা রাস্তা হচ্ছে ভোট। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট। আপনি আপনার প্রতিনিধিকে নির্বাচিত করছেন এবং যে দায়িত্ব পালন করতে পারছেন না তাকে আপনি বাতিল করে দিচ্ছেন। সেই ভোট তো অবশ্যই সংস্কারের একটা অংশ। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সায়ন্তদার সঙ্গে পুরোপুরি একমত, যে সংস্কার শব্দটা বলে এই যে একটা শব্দ ছিল চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো আমাদের একটা পরম গৌরবের বিষয় ছিল। 1971 সালে বাংলাদেশ একটা গণযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, যখন সারা বিশ্বে একটা জাতীয়তাবাদী আন্দোলন চলছে। স্বাধীনতার একটা, আমি দেখেছি আফ্রিকা এবং আমেরিকান দেশগুলোতে, সাউথ আমেরিকান, ল্যাটিন দেশগুলোতে, আমরাও কিন্তু কাছাকাছি সময়ে একটা গণযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হলাম, একটা রাষ্ট্র পেলাম। কিন্তু 71-এর পরে কিন্তু আমরা হতাশ হয়েছি। এই চেতনা বলতে বলতে অতি কথন, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নাই। আমরা যে একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন, মানে ইনক্লুসিভ যে একটা রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্রের যে কল্পনা বা স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিল আমাদের পূর্বপুরুষেরা, এখন আমাদেরকে কিন্তু এই 52 বছর পরে এসে বলতে হচ্ছে সংস্কার দরকার। তার মানে কি? এই সময় যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আমি বলবো যে আমাদের সুযোগ এসেছে। শান্তদা বলেছেন 7ই নভেম্বর একটা সুযোগ এসেছিল। 71-এর পর বাকশাল বা একদলীয় সরকার গঠন করার পর যখন আমরা দেখলাম যে আমরা এক ধরনের কেন্দ্রীভূত, এটাও কিন্তু ফেসিবাদ ছিল, এটা বলা হয় না। আমাদের যে বাকশাল যে শাসন ব্যবস্থা, এটাও কিন্তু ফেসিবাদ। 71-এর পরপরই কিন্তু ফেসিবাদ কায়েম হয়েছে। আপনার ভোটাধিকার নাই, সব দলকে বাতিল করা হয়েছে, একটা দল গঠন করা হয়েছে। সেখান থেকে আমরা 7 নভেম্বর একটা বড় সুযোগ ছিল। এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ওই 7 নভেম্বর থেকে 1981 সালের যে শাসন আমল, তার আমলে যে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার এবং প্রকৃত অর্থেই যে বিপ্লব,
সেই বিপ্লবের সুফলের উপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ইকোনমির যে প্রধান দুইটা সোর্স গার্মেন্টস এবং যে আমাদের যে ফরেন কারেন্সি, আমরা যে রেমিটেন্স যেটা বন্ধ করে দিতে চেয়েছিলাম আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এর বাইরে কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের অর্থনীতির আয়ের বড় কোনো উৎস আর বের করতে পারিনি। এরপরে 91 একটা হলো, আমরা সুযোগ পেলাম, যাই হোক আমরা সেটা মিস করেছি। এখন আমি মনে করি 71-এর ভিত্তিতে সেই মানবিক মূল্যবোধ, সাম্যবাদী একটা রাষ্ট্র, বহুপক্ষীয় রাষ্ট্র, যেই রাষ্ট্রে আসলে সবার পরিচয় হবে বাংলাদেশি, কোনো একক জাতিসত্তা বা ধর্মীয় গোষ্ঠীর না, ওই রকম একটি রাষ্ট্র গঠনের একটা বিশাল সুযোগ এসেছে আমাদের সামনে। এটাকে আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু এই সংস্কার বলে অতি কথনের মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। আমাদের দরকার কিছু অ্যাকশন, আমরা কিছু অ্যাকশন দেখতে চাই যেটা বাস্তবায়িত হবে। আমরা কি করব এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। আপনি অনেক রাউন্ড টেবিল, গোল টেবিল বৈঠক করতে পারেন, আপনি অনেক কলাম লিখতে পারি, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এটা দরকার, টকশো করতে পারি, কিন্তু আমরা যদি কোনো বাস্তবায়নযোগ্য যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারি এবং কোনো সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু সংস্কার শব্দটি ক্লিশে হয়ে যাবে, লোকজনের কাছে আগ্রহ হারাবে। এই জন্য আমি বলবো যে এই সরকারের দায়িত্ব হচ্ছে যে খুব ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া। সায়ন্তদা তো বললেন যে ইমিডিয়েট কিছু পুলিশে নিয়োগ করা যেতে পারে, রিক্রুট করা যেতে পারে। আর এই সরকার যে আমলাতন্ত্র রেখে গিয়েছে, এদেরকে দিয়ে কিন্তু আপনি আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আমি মনে করি। অন্তত আমরা একটা অন্য প্রসঙ্গে যাব, জি, সেটি হলো সবাই বলছেন যে যে সরকারটা এসছে এটা হলো ছাত্র জনতার বিপ্লবের সরকার, বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, আমরা যেভাবেই বলি না কেন। এই সরকারকে সহযোগিতা করা উচিত অবশ্যই যারা এই ফেসিবাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে, লড়াই করেছে, নির্যাতনের শিকার হয়েছে। এখন নানান ধরনের কারেন্ট আমরা দেখি, এর ভিতরে নানান ধরনের স্রোতের কথা শুনি, জি, কেউ কারো বিরুদ্ধে বলতে চায় বা বলে না, এরকম একটা নানান গুঞ্জন রয়েছে। কিন্তু এই গুঞ্জনটা সত্য মিথ্যা সেটা পরে, কিন্তু এই গুঞ্জনটা কিন্তু ভালো নয়। এই বিষয়ে আপনি কি বলবেন ডক্টর সায়ন্ত? প্রথম কথা হলো, এই ন্যারেটিভটার সঙ্গেই আমি একমত না যে এটা ছাত্র জনতাকে ওভার প্রিভিলেজড কিংবা তাদের একটা বিশেষ জায়গায় নিয়ে গিয়ে অন্যদের ইগনোর করা হচ্ছে, এটা বিভেদ তৈরি করে। আমি বলি যে এটা এই ফ্যাসিবাদের পতন, এই যে গণ অভ্যুত্থান, এইটা হঠাৎ করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বিষয় নয়। এই মাঠ তৈরি হয়েছে আপনার 16 বছরে। 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, যে নিপীড়নের মুখে পড়েছে, গুম খুন হত্যা হামলা গায়েবী মামলা নানান রকম নিপীড়নের মুখে পড়েছে, সেটাকে উপেক্ষা করে ভোটের অধিকারের জন্য তারা সংগ্রাম করেছে। এই দলগুলি অন্যান্য রাজনৈতিক দলও ডান বাম অনেকে করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিটা। এর ফলে মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, সচেতনতা সব তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সফল হতে পারেনি, এটা সত্য। শেষ পর্যন্ত ছাত্ররা যখন মুভমেন্টে নামলো এবং কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো এবং জনতা তাদের সঙ্গে এক হলো, তখন খুব অল্প সময়ের মধ্যে সফলতা আসলো। এবং এই আন্দোলন এসেও আপনার ছাত্র মারা গেছে, অরাজনৈতিক সাধারণ জনতা, শ্রমিক, তারা মারা গেছে, শিশু মারা গেছে। রাজনৈতিক দলের মধ্যে বিএনপির এ পর্যন্ত যে তালিকা করা হয়েছে, প্রায় 200 শহীদ হয়েছে। ছাত্র দলেরই 59 জনের তালিকা এ পর্যন্ত ছাত্রদল করেছে। জামায়াত ইসলামীর একটা সমকালে দেখলাম একটা রিপোর্টে 84 জন মারা গেছে বলে সমকাল বলছে। এই সংখ্যাটা আরও বাড়বে সব পরিসংখ্যান পেলে। তার মানে হচ্ছে এখানে তো রাজনৈতিক দলেরও সরাসরি অংশগ্রহণ ছিল না, তাহলে এতগুলি লোক হত্যাকাণ্ডের শিকার হলেন কি করে? ফলে এই অর্জন সবার। এইখানে যারা এটা এক পক্ষে কাউকে বেশি ক্রেডিটটা দিতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ। আমি আসলে ওটা বলতে চাই, তাদের উদ্দেশ্য খারাপ। আমি বলছি উদ্দেশ্য খারাপ, বিভেদ তৈরি করা। এই বিভেদটা যেন তৈরি হতে না পারে। ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো যেরকম একে অপরের দিকে আঙুল তুলে এবং কিছু দোষ ত্রুটি নিয়ে কথা বলে যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তে ফ্যাসিবাদ আনন্দিত হচ্ছে, তাদের স্পেস তৈরি হচ্ছে। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই কিছু ভুল আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ত্রুটি আছে, অতীত ছিল, এগুলি শুধরানোর চেষ্টা আমরা করব। সেই শুধরানোর পরামর্শটাও দেওয়া যেতে পারে, কিন্তু পাবলিকলি যদি একে অপরের বিরুদ্ধে এরকম বদনাম করেন, বিষোদ্গার করেন বা একে অপরের প্রতিপক্ষর মতো আচরণ করেন, তাহলে নিজেদের মধ্যে বিভেদ বাড়বে এবং তার সুযোগটা নেবে ফ্যাসিবাদ চক্র। সেটি কোনোভাবেই কাম্য না, সেটি হওয়া উচিত না। আমি কি এখানে একটু যুক্ত করব সায়ন্তদার সঙ্গে? মানে এই যে আপনি যেটা বললেন বা সায়ন্তদা বললেন
যে এটা ছাত্র জনতার বিপ্লব বলা হচ্ছে, আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে বিপ্লব করা সম্ভব না। এখানে যখন সব যে ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো থাকে সবাই যখন যুক্ত হয়, সেটাই তখন কিন্তু ছাত্র জনতার ঐক্যে পরিণত হয় এবং বিপ্লব সংগঠিত হয়। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনে দেখেন, ওইখানে কিন্তু কোনো একক রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, পাবেন কোনো রাজনৈতিক দল। ইভেন আপনি যদি ইরানের যে ইসলামিক বিপ্লব হলো, সেখানে কি আপনি কোনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ পাবেন? আমার পরিচিত অনেকে ইরানি আছেন, আমার বন্ধু বা আমার বন্ধুর বাবা বা ভাইয়েরা যারা 1979 সালে সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু মার্কসিস্ট ছিলেন, বামপন্থী ছিলেন। তার মানে কি হয়েছে ইসলামিক রেভলিউশন, কিন্তু সেই বিপ্লবে মার্কসিস্টদের অবদান ছিল, সেটা ভিন্ন আলাপ। কারণ বিপ্লবের পরে ফসল কার ঘরে গেল, কিভাবে হলো, সেটা ইরান নিয়ে ভিন্ন পরিসরে আলাপ করা যাবে। আমি যেটা বলতে চাইছি, যে কোনো ধরনের রাজনৈতিক সংগ্রাম 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধেও তো সর্বদলীয় অংশগ্রহণ ছিল, দু একটি দল ছাড়া যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের অবস্থান ভিন্ন। এর বাইরে সবার যদি অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু সেই বিপ্লব সফল হয় না। তা আমাদের এখানে যেটা হয়েছে সেটাই হয়েছে, মানে ছাত্র জনতার বিপ্লব মানে রাজনৈতিক দলগুলোর বাইরে না, বা রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার প্রতিপক্ষ না, তারা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে এই বিপ্লবটা সম্পাদন করেছে। সেই জায়গায় আমি মনে করি যে এটা বারবার ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখার। আবু সাইদ সে শহীদ হয়েছে, সে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে যায় নাই, কিন্তু তার একটা রাজনৈতিক অবস্থান আছে নিশ্চয়ই, আমরা জানি না। বা মুগ্ধ, সে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে যায় নাই পানি বিতরণ করতে সেই সংগ্রামে, কিন্তু তার রাজনৈতিক অবস্থান থাকতেই পারে। এটা নিয়ে তো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে যেটা রাজনৈতিক দলগুলো পরস্পরের ব্যাপারে যদি নেতিবাচক হয় তাহলে দুটো সমস্যা হবে। একটি হলো স্বৈরাচারের একটা স্পেস তৈরি হবে, আর এই সরকার যেভাবে কাজটা করতে চাচ্ছে সেখানে খানিকটা হলো বাধাগ্রস্ত না। এখন এইখানে যেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক একটা ধরেন কথাবার্তা হচ্ছে, এটাকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই, নেতিবাচকভাবে না। কারণ বিপ্লবের পরে আমরা তো একটা নির্বাচনের চিন্তা ভাবনা করছি, অতি সত্বর যত দ্রুত একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা যায় সেটাই মঙ্গল আমি মনে করি, এবং আমি ধারণা করি সেটাই হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। তো ওই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তো একটা প্রস্তুতি থাকবে, তাদের একটা ভোটের হিসাব আছে, তাদের প্রার্থীর হিসাব আছে। এটা আমি মনে করি একটা হেলদি এনভায়রনমেন্ট, তাদের হিসাব নিকাশ আছে। একটু স্পেস আমি একটু দ্বিমত করি এটা, সেটা হচ্ছে গণহত্যার পরে ফ্যাসিবাদের পতন 1 মাস হয়েছে মাত্র। এখনই ভোটের হিসাব নিয়ে এটা করার সময় না। যখন ভোটের টাইম হবে, রোডম্যাপ ঘোষণা হবে, তফসিল ঘোষণা হবে, যদি মনে করেন ভোট বেশি নিতে চান, প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলতে হয় বলবেন, নির্বাচনের মাঠে এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু ইটস টু আর্লি যে এক দল আর এক দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের বিভেদ তৈরি করে আপনি ফাঁকা করবেন, ওইখানে ফ্যাসিবাদ ঢুকে পড়বে। আর একটা জিনিসও বলি, ছাত্রদের জিনিসটা যেটা আপনি বলছেন যে এটা সমস্যা না, ওটাও সমস্যা। এখনও প্রকাশ্য সমস্যা হয়নি, কিন্তু এভাবে চলতে থাকলে হবে। যখন ছাত্ররা মনে করবে, তাদের মধ্যে মাথার মধ্যে এটা গেঁথে যাবে যে আমরাই সব করেছি, রাজনৈতিক দল দিয়ে হবে না, এটা পচা দল, এটা খারাপ করেছিল অতীতে, এটা ভবিষ্যতে খারাপ করবে, এটা এখনই খারাপ করছে, আমরাই সব করব, এইটা যেন ছাত্রদের মধ্যে ঢুকিয়ে কেউ দিতে না পারে। মনে রাখতে হবে 1971 সনের মুক্তিযুদ্ধের সময় যেরকম গুটি কয়েক রাজাকার বা স্বাধীনতা বিরোধী ছাড়া দেশের সকল লোক মুক্তিযুদ্ধের পক্ষের ছিল। কেউ দোয়া করেছে, কেউ পানি দিয়েছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, কেউ যুদ্ধ করেছে, কেউ কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ঠিক এই ফ্যাসিবাদ বিরোধী এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পক্ষের ওই গুটি কয়েক লোক ছাড়া, আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া বাকি প্রত্যেকে ফ্যাসিবাদের পক্ষের শক্তি। তাদেরকে অবশ্যই এক থাকতে হবে, একটা জাতীয়তা নিয়ে নতুনভাবে দেশ গড়বার জন্য জাতীয় ঐক্য দরকার হবে। বিভেদ নিয়ে এই দেশ আগাতে পারবে। প্রিয় দর্শক, আমরা আরেকবার বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আসছে দূর হোক দুঃশাসন। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সংস্কার প্রসঙ্গে এবং এটা নিয়ে নানান ধরনের কথা হচ্ছিল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটি হলো যে অনেকে অনেক ধরনের কথা বলছে সংবিধান নিয়ে, সংবিধান পুনর্লেখন নিয়ে, দ্বিকক্ষ এক কক্ষ এই ধরনের কথাবার্তা এসছে। এটাকে অনেকে সুস্থ আলোচনা বলছেন যে নানান ধরনের আলোচনা আসুক। ডক্টর মারুফ, আপনি কি মনে করেন? না, এটা তো একটা হেলদি এনভায়রনমেন্ট যে আমরা কনস্টিটিউশন নিয়ে কথাবার্তা বলবো, আমরা কীরকম সংবিধান দেখতে চাই সামনে বাংলাদেশে, যেটা জনবান্ধব। কারণ আমাদের এই যে ৫৫ যে সংশোধনী হয়েছে এবং গত ১৫ বছরে তো আপনার এই সংবিধান সংশোধনীর নামে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, জনগণ কিন্তু রাষ্ট্রের নির্মাতা, রাষ্ট্র জনগণের নির্মাতা না। সেই জায়গায় রাষ্ট্রের উপর যে জনগণের যে মালিকানা, জনগণের যে দখলদারিত্ব, সেটাকে রিভার্স করা হয়েছে। আমরা হয়ে গিয়েছিলাম প্রজা বা দাস, এবং রাষ্ট্র যেভাবে চেয়েছে জনগণকে সেভাবে নিয়ন্ত্রণ করেছে, দমন নিপীড়ন করেছে। কিভাবে? সাংবিধানিক দোহাই দিয়ে। আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, আরও নানা কিছু করা হচ্ছে, নির্বাচন করা হয়েছে বলে সংবিধান রক্ষা করতে হবে, আপনার ভোটার নাই, ভোটারবিহীন নির্বাচন করা হয়েছে। সেই জায়গায় আমরা যে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একটা জনবান্ধব সংবিধানের কথা চিন্তা ভাবনা করছি এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে, দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেটা কি কীভাবে হবে, একটা আপনার আপার হাউস থাকতে পারে। আবার আমরা কেউ কেউ মনে করি যে না, আপার হাউস না রেখে আমরা আরেকটা লোয়ার হাউস করতে পারি, যেখানে আমাদের স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা আছে তাদের সমন্বয়ে ইউরোপিয়ান মডেল, যে ডেমোক্রেসির মডেল, তাদের স্থানীয় সরকারের ওই রকম একটা কাঠামো হতে পারে যে আমাদের ডেভেলপমেন্টের যে রিকোয়ারমেন্টসগুলো বা চাহিদাগুলো একদম স্থানীয় সরকার থেকে, রুট লেভেল থেকে আসবে। তারপরে আমাদের যে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল পার্লামেন্ট, তারা সিদ্ধান্ত নিবে। মানে আমরা বলছি প্রশাসনের বিকেন্দ্রীকরণের পাশাপাশি পাওয়ারের ইকুয়াল ডিস্ট্রিবিউশন, রিসোর্সের ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে নানা কথাবার্তা হবে। আমি এটাকে খুব পজিটিভভাবেই দেখি। এগুলো নিয়ে আমরা কথা বলবো, সবাই কথা বলবে, তারপরে হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসবো যে এই সরকার কি কোনো করবে কিনা বা সামনে নির্বাচিত সরকার করবে কিনা। আমার কাছে মনে হচ্ছে আমরা সংবিধান বা নানা ধরনের সংস্কার নিয়ে কথাবার্তা বলতেই পারি। এখানে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা কী ধরনের ভবিষ্যৎ সরকার চান, কিছু কাঠামো দিয়েছে। অনেকে বলছেন সব রাজনৈতিক দল থেকে যদি আসতো তাহলে একটা ঐক্যমতের সুবিধা হতো। আপনার কি মনে হয়? বুঝতে পারছি, হয়তো আপনি বিএনপি যে ৩১ দফা দিয়েছে সেটি হয়তো আলোচনার দাবি রাখে। বিএনপির এই দফাটা কিন্তু বিএনপির একা না, বিএনপির নেতৃত্বে হয়েছে, কিন্তু বিএনপির সঙ্গে ডান বাম অন্য যারা সঙ্গী ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবার মতামত নিয়েছে আমি যতদূর জানি। জামায়াত ইসলামী আরেকটি বড় দল, তারাও তাদের মতো করে অন্যরা দেখ, তারপর সবাই মিলে একসঙ্গে করুক। তবে একটা প্রসঙ্গ কেউ বলে না, জাতীয় পার্টি। জাতীয় পার্টি হইলে এখন দুধ ভাত, তাদের কোনো দোষ নাই, তাদের কিছু না। ১৬ বছর ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে থেকেছে, মন্ত্রী পদ দিয়েছে, সংসদে গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ আর শেখ হাসিনা ভাই বোন পাতিয়েছিল, মনে আছে না আপনার? তারা সমস্ত সুবিধা ভোগ করেছে এবং ১৪ সালের নির্বাচনে সুজাতা সিং এসে বাধ্য করুক, তাও যদি জাতীয় পার্টি না যেত, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আমার এই হাজার হাজার ছেলে মেয়ের জীবন দিতে হয়তো হতো না, এদেশটা অন্যরকম হতে পারতো, ফ্যাসিবাদে এইভাবে জেগে বসতে পারতো না। সেই জাতীয় পার্টির মধ্যে যারা ওই ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল, সুবিধাভোগী, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং নতুন করে যদি জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে বেড়ে ওঠে, তারাও এখানে তাদের কি কি সংস্কার চাই দিতে পারে। আমরা শেষ করব। ডক্টর মারুফ মল্লিক, আপনি বাইরে থেকে এসেছেন, বাংলাদেশে কিছুদিন থাকবেন, হয়তো চলে যাবেন। আপনি আসলে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আসলে সবার কথা বলার অধিকার থাকবে। আমি বাইরে থাকি, আমি ওই জায়গায় আমি যেটা দেখেছি যে আমাদের কি ছোটো থেকে একটা জিনিস শিখে আমরা বড় হয়েছি যে আমরা গরিব, আমাদের পর্যাপ্ত অর্থ নেই। আমি মনে করি এটা পুরোপুরি ভুল এবং ভ্রান্ত একটা ধারণা। আমাদের একটা যদি সুষ্ঠু এবং সঠিক পরিকল্পনা থাকে, এবং সায়ন্তদা বারবার যেটা বলছেন যে আইনের প্রয়োগ, আইনের শাসন, এই জিনিসটা যদি থাকে, আমাদের দেশ আসলে গত সরকার আমাদেরকে ওই যে বলেছেন আমরা সুইজারল্যান্ড সিঙ্গাপুর হয়ে গিয়েছি। আমরা সুইজারল্যান্ড সিঙ্গাপুর হব না, কিন্তু অবশ্যই আমরা একটা ভালো অবস্থায় যাব এবং একটা ভালো জায়গায় যাব। আমাদের পরিচিতি সারা বিশ্বে, আমাদের পরিচিতি একটি গণতান্ত্রিক বা একটি ভালো রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। আমি সেই রকম চিন্তা ভাবনাই। ডক্টর মারুফ মল্লিক এবং ডক্টর সায়ন্ত স্বাগত, আপনার দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আলোচকদের কথা শুনলেন। আমার বিশ্বাস
বিভিন্ন বিষয়ে তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের চিন্তার জগতে নতুন দিশা জাগাতে সহায়ক ভূমিকা পালন করবে। পরবর্তী রাষ্ট্র গঠনে শিক্ষার্থী ও সাধারণ জনতার যে শক্তি ও প্রত্যয় দেখা যাচ্ছে, তাদের সংস্কারের এই উদ্যোগ সফল হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।